এর মধ্যে আজকে আমাদের একটি অঙ্ক আমরা সমাধান করব। এই অঙ্ক নিয়ে বেশিরভাগ সময়ই স্টুডেন্টরা কিন্তু বিপদে পড়ে। তো আসলে এটা আমরা সবাই জানি, এই অঙ্কটা সমাধান করার আগে আমরা সবাই বলে দিতে পারবো যে অঙ্কটা আসলে কেমন হবে, ফলাফলটা কি হবে, এটা আন্দাজ করে আমরা সবাই বলতে পারবো। কিন্তু অঙ্ক করে দেখাতে গেলে আমরা সমস্যায় পড়ি। তো আজকে আমরা সেটি অঙ্ক করে সমাধান করব। আচ্ছা, তো প্রশ্নটি কি সেটি একটু দেখি। যে একটি বস্তুকে 10 মিটার উপর থেকে ফেলে দেওয়া হলো, কোথায় বস্তুটির বিভব শক্তি ও গতি শক্তি সমান হবে? এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন এখানে কোথায় লেখা আছে, কোথায় কোথায় বলতে এখানে বোঝানো হচ্ছে কোন উচ্চতায়, কোন উচ্চতায়, অর্থাৎ 10 মিটার উপর থেকে ফেলে দেওয়া হলো, সেটা কি 3 মিটারে গিয়ে সমান হবে? কি সমান হবে, বিভব শক্তি নাকি গতি শক্তি? মানে বিভব শক্তি গতি শক্তি দুটোই সমান হবে, তাহলে কোনটা সমান হবে? আচ্ছা, 3 মিটারে গিয়ে সমান হবে নাকি 5 মিটারে গিয়ে সমান হবে? তো এরকম থাকে, এরকম হচ্ছে কি হবে তাহলে সেক্ষেত্রে? তো এখন আমরা তাহলে সেটি অঙ্কের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তার আগে বলছি যে বিভব শক্তি গতি শক্তি কেউ যদি না জেনে থাকেন তাহলে সেক্ষেত্রে বিভব শক্তি হচ্ছে একটি বস্তু স্থির থাকার ফলে তার ভিতর যে শক্তি সঞ্চয় হয় তাকে বিভব শক্তি বলে, এবং গতি শক্তি ঠিক এর বিপরীত, একটি বস্তু গতিশীল থাকার ফলে তার ভিতর যে শক্তি সম্পন্ন হয় তাকে হচ্ছে আমাদের গতি শক্তি বলে। একটা উদাহরণ দিই এখানে। এটা হচ্ছে, এখন আমি এই বস্তুটিকে উপর থেকে ছাড়বো, এই অবস্থায় বস্তুটি বিভব শক্তিতে আছে। এখন ছাড়লাম, ছাড়ার পর যখন আমার হাতে গিয়ে গতির সাথে গিয়ে পড়লো তখন এটি গতি শক্তিতে রূপান্তরিত হলো। তাহলে এখন কথা হচ্ছে, আমি যে এইভাবে বিভব শক্তি থেকে আস্তে আস্তে গতি শক্তিতে আনলাম, কোন উচ্চতায় গিয়ে আমার বিভব শক্তি এবং গতি শক্তি সমান হয়ে গিয়েছিল? এখন আমরা সেটি বের করার চেষ্টা করব। তো এখন আমরা সেটি করার জন্য প্রথমে একটি চিত্র আঁকি, কারণ কল্পনা করা, আঁকানোটা তারপরে অঙ্ক করাটা এটা গুরুত্বপূর্ণ, এটা করলে তাহলে মনে থাকবে ভালো। তো একটা চিত্র আঁকানোর চেষ্টা করি। যে একটি বস্তু, এটি হচ্ছে সেই উচ্চতা, এটা হচ্ছে সেই বস্তু এ পয়েন্ট থেকে, এই পয়েন্টের নাম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে হচ্ছে ছেড়ে দেওয়া হলো। এটার উচ্চতা আমাদের দেওয়া আছে কি 10 মিটার। এখন ধরলাম যে মাঝামাঝিতে গিয়ে, এটা হচ্ছে সি পয়েন্ট, এইটার দূরত্ব, এইটুকুর দূরত্ব একদম মাঝখানে, ধরলাম যে একদম মাঝখানটাতে এ ও বি এর মাঝখানে হচ্ছে সি, এ ও বি এর মাঝখানে সি। তো সি, এখন বি থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব ধরলাম এক্স, অর্থাৎ এখন আচ্ছা এক্স ধরলাম। এখন কি হবে, এখন এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব কি হবে? একদম সহজ, পুরাটা যদি 10 হয়, এটা যদি x হয়, তাহলে 10 এর ভিতর থেকে যদি আমি x বাদ দেই তাহলে তো এটাই হয়ে যাবে, খুব সহজ। তাহলে আমরা এখানে লিখতে পারি 10 - x। এটা হচ্ছে আমাদের a থেকে c, এটা ধরলাম আমাদের h2, এটা হচ্ছে আমাদের h1, অর্থাৎ h টা আমরা হাইট, উচ্চতা প্রকাশ করি। সেক্ষেত্রে যেহেতু দুটোই উচ্চতা, এজন্য একটা হচ্ছে h1, একটা হচ্ছে h2। এখন আমি এখন অঙ্কটি করার আগে এইখানে এই বিন্দুটিকে আমি বলেছি যে সি বিন্দু মানে গতি শক্তি বিভব শক্তি সমান, বিভব শক্তি গতি শক্তি দুটি সমান কোথায়? সি বিন্দুতে। তাহলে সি বিন্দু দূরত্ব কত? সি বিন্দু থেকে নিচে পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের x। তাহলে আমরা এখানে সমাধান করতে পারি এভাবে যে ধরি সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি সমান সমান গতি শক্তি হবে। এখন ধরলাম সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি সমান সমান গতি শক্তি হবে। এখন এই সময় একটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে আমরা বিভব শক্তির একটি সূত্র জানি, গতি শক্তির একটি সূত্র জানি। সূত্রটি কি? সূত্রটি হচ্ছে বিভব শক্তি সমান mgh, অর্থাৎ EP সমান সমান হচ্ছে mgh, সেটা আমরা জানি, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি। আর গতি শক্তির সূত্রটি হচ্ছে হাফ mv স্কয়ার, হাফ mv স্কয়ার। তাহলে E কে সমান সমান আমরা জানি, E কে হচ্ছে কাইনেটিক এনার্জি, গতি শক্তি, হাফ mv স্কয়ার। এখন শর্ত মতে, এখানে শর্ত মতে একটি শর্ত কিন্তু এখানে আছে, সেটি কি? সেটি হচ্ছে বিভব শক্তি গতি শক্তি সমান হয়ে যাবে। এই যে সমান হয়ে গেল, mgh সমান সমান হাফ mv স্কয়ার, দুটি কিন্তু সমান হয়ে গেল। এখন আমাদের হিসাবের সুবিধার্থে দুই পাশ থেকেই, দুই পক্ষ থেকে আমরা m কে বাদ দিয়ে দিতে পারি। এখানে m আছে, এখানে m আছে, m কে বাদ দিয়ে দিই, বা
GH সমান সমান হাফ V স্কয়ার। আচ্ছা, এখন G আমরা সবাই জানি G হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, G হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটি একটি ধ্রুবক রাশি যার একটি মান আছে, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি হচ্ছে আমাদের সবসময় G দেখলেই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে G এর মান বসিয়ে দেই 9.8। এখন H কি আমরা জানি, H টা আমাদের বের করতে হবে। ও আচ্ছা, এখানে একটি জিনিস লিখে নেব, সেটা হচ্ছে এটি H1 এবং এটি হচ্ছে আমাদের, আমরা তো বের করব x এর মান। হ্যাঁ, আমরা আসলে x এর মান বের করব এবং এটি H1। এবার কারণ এটা H1 এবং এরপরে আমরা যেই মানে উচ্চতার কাজ করব সেটি হবে আমাদের H2। এখন H1 আমরা কি, এই যে H1 সমান x, তাহলে আমরা x লিখি সমান সমান হাফ এই যে v। এখন দেখো এই জায়গায় v স্কয়ার আছে, v স্কয়ার আছে। আমরা সচরাচর জানি যে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। আমাদের যে শক্তি আছে সেটা সূত্রের যে আমাদের 3 নম্বর সমীকরণটা আছে সেটা হচ্ছে আমাদের v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এখন এটা কিসের ক্ষেত্রে, a মানে কি, a হচ্ছে ত্বরণ, s হচ্ছে সরণ। তাহলে এটা কিন্তু বস্তুটা কিন্তু উপর থেকে পড়ছে, বুঝছো, বস্তুটা কিন্তু উপর থেকে পড়ছে, সেক্ষেত্রে বস্তুটি অবশ্যই পরন্ত। পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটি হালকা একটু পরিবর্তন হয়, সেটা হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh। কারণ এখানে এই ত্বরণটি বদলে গিয়ে অভিকর্ষজ ত্বরণে পরিণত হবে এবং s যেটি ছিল অর্থাৎ সরণ যেটি ছিল সেটি হচ্ছে উচ্চতায় পরিণত হবে। তো এখন আমরা তাহলে সেটা লিখতে পারি এখানে যে v স্কয়ারের বদলে আমরা লিখতে পারি ইনটু u স্কয়ার প্লাস 2gh, এটি লিখতে পারি। এখন h, এখানে h টা কি হবে, যেহেতু এটা গতি শক্তি অর্থাৎ এর বিভব শক্তির ক্ষেত্রে একটা h দিলাম, এখন গতি শক্তির ক্ষেত্রে আমরা h2, তাহলে এটা হচ্ছে h2 হবে। এইবার আমরা প্রায় অঙ্ক করার একদম শেষ মুহূর্তে চলে এসেছি। এখন আমরা মান বসিয়ে দেব। কিসের মান বসাবো, আমরা এখানে গিয়ে h এর এবং x, এখানে তো h এর মান বসানো শেষ, এখন h এর মান বসালে আমাদের অঙ্কটা মোটামুটি হয়ে যাবে। এখন এটা হচ্ছে 9.8 ইনটু x ইকুয়াল টু এই জায়গায় হাফ u স্কয়ার। এটা হাফ mv স্কয়ার না, হাফ mv স্কয়ার মানে কি, এটা হচ্ছে গতিশক্তির সূত্র। গতিশক্তির ক্ষেত্রে আমাদের u অর্থাৎ আদিবেগ সবসময় শূন্য, গতিশক্তির ক্ষেত্রে আদিবেগ সবসময় শূন্য। কারণ আমি যখন একটি মানে এখানে একটি বস্তুটি উঠলো, এইখানে বস্তুটির একদম বিভব শক্তি সঞ্চিত যখন উপর থেকে উঠলো, তার মানে কি, যখন এটি নিচে পড়বে তখন তার গতি শুরু হয়ে যাবে। গতি যখন শুরু হলো, একদম প্রথমে যখন উঠেছিল তখন এটার ভিতর আদিবেগ কিন্তু একদম শূন্য ছিল, কারণ ও একদম উঠে কিছুক্ষণ স্থির ছিল, তারপরেও নিচে পড়েছে। একটা বস্তু উপরে ওঠার পর কিছুক্ষণ স্থির থাকে, এরপরে নিচে পড়ে, ওই স্থির থাকার সময়টাই হচ্ছে আমাদের শূন্য। তাহলে আমরা এটা শূন্যর উপর স্কয়ার করলে শূন্যই হয়, প্লাস 2 ইনটু এই যে 9.8 জি এর মান, তাহলে 9.8 ইনটু আমাদের যে h2 টা আছে, এই যে h2 এর মান আমরা এখন বসিয়ে দেব 10 - x বসিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা একটা ব্র্যাকেটের ভিতর নিয়ে আসি। আচ্ছা, এখন বা 9.8 ইনটু x ইকুয়াল টু হাফ ইনটু 0 সাথে যাই গুণ করি 0 হবে, 9.8 আলাদা রাখবো, তাহলে 2 ইনটু 9.8 ইনটু 10 - x। এখন এই জায়গায় একটা হিসাব আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে 2 চলে গেল। এইবার এই যে এই পাশেও 9.8 আছে, এই পাশেও 9.8 আছে এবং দুটি ধনাত্মক রাশি। তাহলে একটি সমীকরণের উভয় পাশে যদি একই সংখ্যা থাকে এবং সেটা যদি উভয় যদি একই ধনাত্মক রাশি হয়ে থাকে অথবা দুটি যদি ঋণাত্মক রাশি হয়ে থাকে তাহলে দুটি চলে যেত। তাহলে সেক্ষেত্রে আমাদের 9.8 চলে যাবে, দুই দিক থেকে 9.8 চলে যাবে। অর্থাৎ খুব স্পষ্ট যে এখানে এটা হচ্ছে প্লাস 9.8, এটাকে যদি আমি সমান সমানের এই পাশে আনতাম মাইনাস 9.8 হতো, তাহলে 9.8 এর ভিতর থেকে যদি আমি 9.8 বাদ দিতাম সেক্ষেত্রে 0 হতো। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 9.8 ও চলে গেল। যখন চলে যাচ্ছে তখন বা x ইকুয়াল টু 10 - x টা শুধু থাকছে, 2 চলে গেছে, 9.8 ও চলে গেছে, তাহলে 10 - x টা লিখে দিই 10 - x। এখন আমাদের সমীকরণটা একদম সহজ হয়ে গেছে। বা x এই যে মাইনাস x এর এই পাশে আনবো, প্লাস x হয়ে যাবে ইকুয়াল টু 10, বা
2x = 10, সুতরাং x এর মান 10/2 = 5 মিটার, অর্থাৎ 5 মিটার উচ্চতায় গিয়ে আমরা যে প্রথমে বলেছিলাম যে ধরি c বিন্দুতে, অর্থাৎ c থেকে b পর্যন্ত দূরত্ব কত আমাদের x, অর্থাৎ x বিন্দুতে, এখানে কথাটা x বিন্দু হবে। আচ্ছা, x বিন্দুতে বস্তুটির বিভব শক্তি সমান গতিশক্তি হবে, তাহলে x এর মান আমরা বের করে ফেললাম 5 মিটার। অর্থাৎ আমি যে প্রথমে একটি কথা বলেছিলাম যে আমরা সবাই জানি যে অ্যানসারটা কি হবে, অ্যানসারটা আসলে এরকম যে বিভব শক্তি গতিশক্তি কিভাবে কাজ করে। যখন একটি বস্তু উপরে থাকে, যখন পরে একদম উপরে, সেটার গতিশক্তি বিভব শক্তি সবচেয়ে বেশি থাকে, গতিশক্তি শূন্য থাকে। আস্তে আস্তে বস্তুটি নামতে থাকে, নামতে 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 আস্তে আস্তে বিভব শক্তি কমে, গতিশক্তি বাড়ে। যখন নামতে নামতে একদম লাস্ট পয়েন্টে গিয়ে বস্তুটি চলে আসে, তখন সেটার গতিশক্তি সবচেয়ে সর্বাধিক হয়ে যায়, বিভব শক্তি শূন্য হয়ে যায়। তাহলে এখানে কিন্তু একটি বিষয় খুব স্পষ্ট আছে, বস্তুটি যখন একদম মাঝামাঝি পর্যায়ে ছিল তখন কি তার গতিশক্তি বিভব শক্তি সমান ছিল। এখন কখন সমান হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে একদম মাঝামাঝি পর্যায়ে, অর্থাৎ 10 মিটার বললে আমরা সেখানে 5 মিটার হচ্ছে অ্যানসার করব। যখন আমরা এমসিকিউ আসবে এরকম যে এরকম একটা এমসিকিউ আসতো, তাহলে আমরা বুঝবো যে গতিশক্তি বিভব শক্তি কখন সমান হবে, যখন সেটা একদম মাঝামাঝি পর্যায়ে থাকবে, অর্থাৎ 10/2। এখানে তাই হয়ে গেছে, 10/2 = 5 মিটার। তো এইভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। আশা করি এই অঙ্ক নিয়ে সবাই যারা যারা ক্লাসটি দেখেছেন তারা সবাই বুঝতে পেরেছেন। আর এরপরে আরো অন্য কোনো সময় অন্য কোনো ফিজিক্সের অঙ্ক নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।